We would now like to invite our next speaker, Dr. Kollan Broto Chatterjee, Assistant Professor of Physics at Ramakrishna Mission Vivekananda Centenary College, Rahura. Dr. Kollan Broto Chatterjee will be providing his expertise through the topic Development of Mathematics in Ancient India. It is our honor to welcome Sir on stage for his presentation, and we would also be honored to have you felicitated on stage. Please do the felicitation. Thank you. প্রথমেই এখানে উপস্থিত মাতাজিদের, প্রতিভানা মাতাজি আর সকল মাতাজিদের আমার সশ্রদ্ধ প্রণাম। ঠাকুরমা স্বামীজিকে আমার প্রণাম জানাই। আর যারা এখানে আজকে দর্শক এবং শ্রোতা আছেন তাদের সকলকেই আমার সশ্রদ্ধ প্রণাম আর নতুন বছরের, ইংরেজি বছরের শুভেচ্ছা। আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমার নিজের খুব প্রিয় সাবজেক্ট, সেটা হচ্ছে গিয়ে ম্যাথামেটিক্স। যদিও আমি নিজে ম্যাথামেটিক্সের স্টুডেন্ট নই, তবে বিজ্ঞান পড়তে এসে ম্যাথামেটিক্সকে বা অঙ্ক ব্যাপারটাকে অন্যভাবে জানার এবং শেখার যে খিদে, সেখান থেকেই এই ব্যাপারটা নিয়ে একটু পড়াশুনো করা। আর আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা আরও একটা কারণে ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে আমাদের দেশ এর পিছনে যুক্ত। আমাদের দেশের সভ্যতা এবং ইতিহাস এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তো সেই জায়গা থেকে আমরা শুরু করার চেষ্টা করব যে এনশিয়েন্ট ইন্ডিয়া বা ভারতবর্ষে প্রাচীনকালে গণিত চর্চা বা ম্যাথমেটিক্সের কতটা উন্নতি হয়েছিল এবং আমরা বিজ্ঞানের দিক থেকে কতটা উন্নত ছিলাম, সেই জায়গাটা একটু যদি স্মরণ করা যায় তাহলে আমার মনে হয় যে আমাদের বর্তমান সময় এবং ভবিষ্যতে পথ চলার জন্য আমরা অনেক বেশি মানসিকভাবে একটা দৃঢ়তার জায়গায় পৌঁছাতে পারি। তার কারণ হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত ধারণা যে যে দেশগুলি আমরা আজকে প্রথম বিশ্বের দেশ বলে জানি, তারা উন্নতি করার পেছনে একটা বড় কারণ হচ্ছে তাদের নিজেদের প্রতি, নিজেদের সমাজ এবং নিজেদের সভ্যতার প্রতি তাদের একটা বড় রকম দৃঢ়তা এবং ভালোবাসা আছে। আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে গিয়ে আমাদের মধ্যে সেই জিনিসটার খানিক অভাব আমরা লক্ষ্য করি। তার কারণ হচ্ছে গিয়ে আমাদের একটা কলোনিয়াল পাস্ট এর কারণে। সেই জায়গা থেকে আমাদের সরাটা অনেক বেশি জরুরি। তার কারণ হচ্ছে 75 বছর 76 বছর আমরা পার করে ফেলেছি। এখন যে জিনিসগুলোকে খুব মানে ইতিহাসের পাতা থেকে মোছার চেষ্টা হয়েছিল ভারতবর্ষকে খুব খাটো চোখে দেখার জন্য, সেই জায়গাটাকে যদি আমরা নিজেরাই না সরাই তাহলে আমাদের হয়ে কেউ কাজটা করবে না। তো সেই জায়গা থেকে আমাদের একটা ছোট্ট প্রয়াস। আমি যদিও স্লাইডগুলো সব ইংরেজিতে লেখা, তবে আমার ধারণা সবাই বাংলা বোঝেন এবং সেই কারণে আমি বাংলাতেই বলার চেষ্টা করব, কারণ এখানে বেশিরভাগ ছাত্রীরা আছেন, তাদের সম্ভবত বাংলাতে বললেই সুবিধা হবে। তো প্ল্যান হচ্ছে গিয়ে আমাদের এই রকম খানিকটা, যে কেন আমরা এই জিনিসটা জানার চেষ্টা করব, এবং তারপরে আমরা জানার চেষ্টা করব যে এই হিন্দু নিউমারালস বা সেইগুলো কীরকমভাবে এসছে। আর তার সঙ্গে আমরা যেটা জানার চেষ্টা করব যে প্রিহিস্টোরিক্যালি আমরা নাম্বার ব্যাপারটাকে কিভাবে পেয়েছি এবং সেইখান থেকে আজকের দিনের যে নাম্বার সিস্টেম আমরা জানি সেই জিনিসটা কিভাবে এসছে। তার সঙ্গে আমাদের ভারতবর্ষের যে শূন্যের অবদান এবং ইনফিনিটি বা অসীম এর অবদান, সেই জিনিসটাকে আমরা জানার চেষ্টা করব। তার সঙ্গে যেগুলো আরও জিনিস আছে সেগুলো হচ্ছে ছন্দশাস্ত্র,
তে মহর্ষি আচার্য পিঙ্গলা যেভাবে মিটারের ইউজ করেছেন ছন্দ বোঝানোর জন্য, সেখানে একটা বাইনারি সিস্টেম, যেটা আজকের দিনে কম্পিউটার যেভাবে কাজ করে তার জন্য যে কতটা উপযোগী সেই ব্যাপারটা নিয়ে আমরা ছোট করে কথা বলতে পারি। এবং ফিবোনাকি, সিকোয়েন্স, তার সঙ্গে অ্যালজাবরা বা বীজগণিত, এই জিনিসগুলো আমাদের সঙ্গে কিভাবে এসছে, এবং জ্যামিতি, তার সঙ্গে আরও অনেক জিনিস আমরা পরপর একটু একটু করে ছুঁয়ে যাব। আমাদের সময় বেশি নেই, ফলে আমরা খুব ডিটেলস আলোচনা করতে পারবো না। তো যদিও আমি এই আমার পুরো টকটা আমি মাতাজিদের কাছে দিয়ে দেবো, ফলে কেউ যদি ইন্টারেস্টেড হন বা কেউ ভবিষ্যতে আরও একটু জানতে চান, তারা এখান থেকে নিতে পারেন এবং আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। কোনো এ ব্যাপারে আমি সবসময় চেষ্টা করব যে আমি যতটুকু জেনেছি আমি সেইটুকু যাতে দিতে পারি। তো যে জিনিসটা বলা যে কেন আমরা এই জিনিসটা সম্পর্কে জানবো, সেটা হচ্ছে, দেখুন, দুরকম আমি ছবি লাগিয়েছি। একটা দিকে হচ্ছেন আমাদের খুব পরিচিত বিজ্ঞানীরা আছেন, যারা আইজ্যাক নিউটন থেকে শুরু করে ম্যাক্স প্ল্যাঙ্ক, তারপরে গ্যালিলিও, আইনস্টাইন, এদের আমরা অনেককেই চিনি, পল ডিরাক, এরা স্বনামধন্য বিজ্ঞানী, প্রত্যেকেই খুব নামকরা বিজ্ঞানী। আর আরেকদিকে কিছু ছবি আছে যাদের ছবিগুলো দেখলে শুধুমাত্র গেরুয়া বসন পড়া কিছু ঋষি মুনি মনে হচ্ছে। তবে আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে গিয়ে, এনারা প্রত্যেকেই আমাদের দেশের স্বনামধন্য বিজ্ঞানী। যদিও তারা শুধুমাত্র বিজ্ঞানটা করেননি, বিজ্ঞানের সঙ্গে তারা ছন্দ, সাহিত্য এবং অন্যান্য কাজগুলোকেও, রিচুয়ালসগুলোকেও একসঙ্গে করার চেষ্টা করেছেন। তো শুধুমাত্র আমাদের এই যে ওদের মতন ড্রেসড নয়, এই জন্য আমরা এদের খুব বেশি গুরুত্ব দেব না, এই জিনিসটা আমাদের মাথা থেকে বের করাটা খুব জরুরি। তার কারণ ড্রেস বা বস্ত্র আমি কি পরছি সেটা ইম্পর্টেন্ট নয়, আমার মাথা কেমন কাজ করছে সেটা ইম্পর্টেন্ট। এবং আমরা সম্ভবত সবাই এখানে এসছি সেই কারণেই যে আমরা কি জামা কাপড় পরছি, এটার থেকে বড় কথা হচ্ছে আমরা মগজাস্ত্রটা কতটা বেশি ব্যবহার করতে পারছি সেটার জন্য। তো আমি বলবো যে সেই দিক থেকে আমাদের নিজেদের লেগেসিকে এমব্রেস করার দায়িত্ব আমাদের নিজেদের, এবং আমরা যেন এই ব্যাপারটা না ভুলে যাই যে এরা একটা সময় বিশ্বে ভারতবর্ষকে এমন উচ্চতায় নিয়ে গেছিলেন যখন ইউরোপ এবং আমেরিকায় মানুষ পড়াশুনো বলতে যে জিনিস বুঝতো সেই জিনিসটাকে আমাদের কাছে নেহাতি বাল্যখিল্য মনে হতে পারে। যদিও আজকের দিনে দাঁড়ালে, আজকের দিনে দেখলে সেটা না মনে হতে পারে, কিন্তু এটা একসময় সত্যি ছিল। আচ্ছা, যে জিনিসটা বলার যে প্রিহিস্টোরিক্যালি নাম্বার আমাদের কাছে কি করে এসছে, নাম্বার কিন্তু মানুষ কাউন্টিং করতে শিখেছে হাজার হাজার বছর আগে। তার একটা উদাহরণ হচ্ছে, এখানে দেখুন একটা ছবি আছে, এখানে একটা লবাম্বো বলে বেবুন এর হাড়, তার মধ্যে দেখুন মানে কিছু এচিং করা দাগ আছে। অ্যাকচুয়ালি 29 নচ করা ছিল। এটা হচ্ছে ফার্স্ট 44,000 বছর আগে আফ্রিকাতে, সাউথার্ন আফ্রিকায় সোয়াজিল্যান্ড বলে একটা জায়গা থেকে উদ্ধার করা গেছে। তো এখানে 29টা যে দাগ, এটা একটা কাউন্টিংয়ের কিছু একটা কাউন্ট করছিল তারা, এটা বোঝা যায়। সম্ভবত লুনার সাইকেল কাউন্ট করার একটা চেষ্টা ভাবা যেতে পারে, কারণ 29 দিন এবং 30 দিন এই রকমভাবেই আমাদের লুনার সাইকেল হয়। তো এইটা হচ্ছে কি আমাদের কাছে পাওয়া প্রথম এভিডেন্স যে মানুষ কাউন্ট করে, মানুষ কাউন্ট করছে। যদিও এর আগেই হয়তো কাউন্ট করা শিখেছিল, কারণ না হলে এচিং করার দরকার, প্রয়োজনীয়তা তাদের পড়েনি। এবং 30,000 বছর আগের আরেকটা, এটা হচ্ছে গিয়ে উলফ বোন, যেখানে কিছু 55খানা নচ কাটা দেখা গেছে, এবং এটা পাওয়া গেছিল হচ্ছে গিয়ে চেক রিপাবলিকে। তো
এখানে দেখুন 55, এখানে 55টার ওরা হিসাবটা করেছিল, এখানে খুব স্পষ্ট নয় যদিও, যে 25টা, তারপরে দুটো বড় দাগ, তারপরে আবার 30টা। তো এখানে 25 এবং 30 দুটোই কিন্তু 5-এর মাল্টিপল। তো 5 কোথা থেকে আসছে না, আমাদের হাত, আমাদের আঙুল, পায়ের আঙুল এবং হাতের আঙুল, তাতে 5 হচ্ছে গিয়ে আমাদের মিনিমাম কাউন্ট বা ম্যাক্সিমাম কাউন্ট বলতে পারেন আমাদের আছে। ফলে এইটা একটা ন্যাচারাল ইউনিট হিসাবে মানুষ পেয়েছে। যদি আমাদের 5টার বদলে 4টে বা 6টা থাকতো, সেটা হয়তো আমাদের কাছে ন্যাচারাল ইউনিট হিসাবে প্রাথমিকভাবে আসতে পারত। আচ্ছা, নাম্বার সিস্টেম কিন্তু শুধুমাত্র ভারতবর্ষে হয়েছে তা নয়, ইজিপশিয়ান, ব্যাবিলনিয়ান, মায়ান, অল গ্রিক সিভিলাইজেশনস প্রত্যেকে নিজস্ব নাম্বার সিস্টেম কিন্তু আবিষ্কার করেছিলেন। যেমন ধরুন দুখানা ছবি আছে, এখানে প্রাথমিকভাবে প্রথমটা হচ্ছে গিয়ে বেসিক্যালি ইজিপশিয়ান নাম্বার সিস্টেম। এখানে দেখুন প্রত্যেকটা এই দাগগুলো দিয়ে ওরা 1 থেকে 9 পর্যন্ত বুঝিয়েছে দাগ দিয়ে, তারপরে একটা ইউ শেপ উল্টো করা, সেটা 10, আবার একটা সার্কেল মানে একটা অদ্ভুত টাইপের একটা প্যাটার্ন, রোপ ওয়াইন্ডিং প্যাটার্ন দিয়ে 100, এবং প্রত্যেকটাকে আলাদা আলাদা একটা মার্কিং করা আছে। কিন্তু ব্যাবিলনিয়ানরা সেটা করেনি। ব্যাবিলনিয়ানরা যেটা করেছিল, ব্যাবিলনিয়ানরা একটা খুব ইন্টারেস্টিং কাজ করেছিল, তারা 60কে তাদের ইউনিট ধরেছিল। তার মানে 1 থেকে 60 পর্যন্ত, 59 পর্যন্ত গোনা হবে, তারপরের নাম্বারটা আবার ফিরে আসবে। মানে যেমন ধরুন আপনারা শুনেছেন অনেক দিন আগে, মানে বয়স্ক মানুষরা, তাদের যদি বয়স জিজ্ঞেস করা হয়, তারা বলেন 320, 420। এই যে 420 মানে 20 হচ্ছে গিয়ে তাদের হায়েস্ট ইউনিটটা। তো 20-র পরে আবার কাউন্টিংটা 1 থেকেই শুরু হবে। তো 120, 220 এরকমভাবে। তো সেই রকম ব্যাবিলনিয়ানরা করেছিল 60-তে। এরকম অন্যান্য জায়গায় অনেকে 20-তে করেছে। তো এই যেমন শেফার্ডরা অনেক সময় 20কে কাউন্ট করে, 20 হার্ড অফ দেয়ার শিপস, এরকম মানে এক একটা করে পাথর রাখতো, এক একটা 20 কাউন্টে এক একটা পাথরকে দিয়ে কাজ করত। কিন্তু এই যে কাউন্টিং মেথড, এই মেথডগুলোতে সমস্যা হচ্ছে আপনি যখনই বড় নাম্বার নিয়ে কাজ করবেন। ধরুন গ্রিকসরা বেসিক্যালি এই নাম্বার সিস্টেম ইজিপশিয়ানদের থেকে নিয়েছিল, কিন্তু অ্যাস্ট্রোনমির জন্য তারা বেসিক্যালি ব্যাবিলনিয়ান সিস্টেমটাকে নিয়েছিল। মানে তারা অ্যাকচুয়ালি একটা অ্যামালগামেশন সিস্টেম নিয়ে কাজ করত। ইজিপশিয়ান সিস্টেম এবং ব্যাবিলনিয়ান সিস্টেম দুটোকে নিয়ে এই গ্রিকরা কাজ করতেন। কিন্তু গ্রিকদের মধ্যে একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার ছিল, গ্রিকরা নাম্বারকে খুব গুরুত্বপূর্ণ জায়গায় মনে করতেন এবং খুব ডিভাইন মনে করতেন। সে কারণে ওরা এর সম্পর্কে খুব ইন্টারেস্টেড ছিলেন, জানার সম্পর্কে। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে এই গ্রিকদের নাম্বার সিস্টেমকে তারা জিওমেট্রির থেকে আলাদা করতে পারেননি। জিওমেট্রি থেকে আলাদা করা মানে হচ্ছে আগেকার দিনে এই যখন মাপা হতো, মাপ যোগ করার জন্য ল্যান্ড মেজারমেন্ট করা, মানে জমি মেজার করা হবে, জমি জরিপ করা হবে, তার জন্য দৈর্ঘ্য এবং প্রস্থকে সবসময় নাম্বার দিয়ে মাপা হতো। ফলে 0 বলে কোনো একটা জিনিসকে, 0 যার দৈর্ঘ্য নেই, বা নেগেটিভ নাম্বার যার কোনো নেগেটিভ নাম্বার, মানে দৈর্ঘ্য বলতে নেগেটিভ দৈর্ঘ্য বলে কিছু হয় না। ফলে এই কারণে গ্রিকরা কোনো সময় এই 0 ব্যাপারটাকে তাদের ক্যালকুলেশনের মধ্যে আনতে চাননি। মানে তাদের ফিলোসফিটাই তাদের এইটাতে বাধা দিয়েছিল আর কি। ফলে যেখানেই 0 আসতো, তারা সেই রকম কোনো সলিউশন বা প্রবলেমের সলিউশনকে অ্যাবসার্ড বলে তারা নেগেট করে দিত সবসময়। ইউরোপে এই 0 নিয়ে একটা বড় সমস্যা হয়েছিল। 0 না থাকার কারণে, তার কারণ হচ্ছে কি, ওদের ইস্টার ডে পালন করার জন্য যে কখন ডেটগুলো কীরকমভাবে হবে, বা জেসাসের বার্থটাকে ওরা কিন্তু এই যে ডায়োনিসিয়াস বলে এক ভদ্রলোক 6th সেঞ্চুরি এডিতে তিনি বলেন যে
যে জেসাসের বার্থ ডে মানে যেটা কাউন্ট করা হবে সেটা হচ্ছে 1 AD, নট 0, কারণ মধ্যে 0 নেই। ফলে আপনি যদি ভাবেন যে ক্যালেন্ডারটা কি হচ্ছে 1 BC থেকে 0 নেই 1 AD-তে জাম্প করছে, অ্যাকচুয়ালি তার মানে 100 বছর পর আপনি 100 AD-তে এসে জেসাসের বয়সটা 100 হচ্ছে না, 101 হচ্ছে। তো 0 নেই তাদের কাউন্টিংয়ে। তো এই যে জন্য মানে 5 BC থেকে 5 AD কতটা টাইম? আমি জেনারেলি বলবো কি 5 + 5 10, কিন্তু যেহেতু 0টা নেই সেহেতু অ্যাকচুয়াল হিসাবটা হচ্ছে 9 খান। তো কিন্তু ইন্ডিয়ানদের কাছে এই ব্যাপারটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল। যদিও অন্যদের কাছে প্লেস হোল্ডার একটা জায়গা তাদের বাধ্যতামূলকভাবে অনেককে নিতে হয়েছিল, চাইনিজরাও নিয়েছিল, ব্যাবিলনিয়ানরাও নিয়েছিল, কিন্তু সেটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু আছে এই ব্যাপারটাকে ভাবতে তারা কোনোদিনই পারেনি। কিন্তু ইন্ডিয়াতে যেটা হয়েছিল, ইন্ডিয়ানদের কাছে নাম্বার সিস্টেমটা সম্ভবত অন্যান্য যত কন্টেম্পোরারি সিভিলাইজেশন ছিল তাদের থেকে সম্পূর্ণভাবে আলাদা জায়গা থেকে ডেভেলপড হয়েছিল, এবং সেটা হচ্ছে ফিলোসফি। এখানে ভারতবর্ষে যেহেতু শূন্যতা বা নেতি নেতি যে ধারণাটা ভারতবর্ষে মানে প্রাচীনকাল থেকেই চলে এসছে, সেই জায়গা থেকে এই শূন্য বা মানে নাথিংনেস এই জিনিসটাকে একটা মানে এটা ভ্যালুলেস অবজেক্ট এটা ভাবা হয়নি। এবং এই যে একটা ব্রেক থ্রু, একটা হোল ওয়ার্ল্ডের কাছে একটা জিরো বলে, একটা জিরো ইটসেলফ একটা নাম্বার, এবং তার একটা প্লেসে বিভিন্ন প্লেসে তাকে একটা ভ্যালু অ্যাডিশন করা যাবে, এই জায়গাটাতে খুব মানে এতটাই ড্রামাটিক ছিল যে নাম্বার সিস্টেম সারা পৃথিবীর যে নাম্বার সিস্টেম চলতো সেগুলোকে সম্পূর্ণভাবে তারা চেঞ্জ করে দেয়। এবং দেখুন 3rd সেঞ্চুরি BC থেকেই মানে ইন্ডিয়ানরা ব্রাহ্মী নিউমারালস ইউজ করেন, এবং সেখানে আমরা কিং অশোকার পিলারে যে নাম্বার, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, ছবিটার মধ্যে লেখা আছে একটা সিম্বল, যেটা হচ্ছে ফার্স্ট সিম্বলটা হচ্ছে 200 বা 200, পরের সিম্বলটা হচ্ছে 50, আর একটা হচ্ছে 6, মানে 256 লিখতে গিয়ে বেসিক্যালি 3টে সিম্বলকে ইউজ করা হয়েছে এখানে। যদিও এই সময় কোনো জিরো ছিল না, ভারতবর্ষে আলাদা করে জিরো ছিল না। এই যে লেখাটা এটার মানে 200 যদিও বোঝাচ্ছে, কিন্তু এটা একটা সিম্বল, এটা একটা নাম্বারকে বোঝাচ্ছে, কিন্তু জিরো আলাদা করে এই সময় প্লেস ভ্যালু নোটেশন হিসাবে ছিল না। যেটা হয় সেটা হচ্ছে গিয়ে এই হিন্দু নিউমারালস, যেটা এখন এই হিন্দু কথাটা কিন্তু জিওগ্রাফিক্যালি টেকেন ওয়ার্ড। তার কারণ হচ্ছে গিয়ে ভারতবর্ষে কেউ কোনোদিন হিন্দু শব্দটা ইউজ করেননি, এখানে সনাতন শব্দটাই ব্যবহৃত হতো, কিন্তু হিন্দু শব্দটা ইউজ হয়েছে পার্সিয়ানদের থেকে। তারা সিন্ধু নদের পাড়ের যে মানুষ থাকতেন তাদের কাছে সিন্ধ, এবং সেখান থেকে অপভ্রংশে হিন্দ এবং হিন্দু কথাটা এসছে। এবং যেহেতু এইখান থেকে এই নাম্বার সিস্টেমটা প্রাথমিকভাবে আরবে যায় এবং আরব থেকে পরবর্তীকালে ট্রান্সমিটেড হয় ইউরোপে, কারণ সমস্ত ব্যাপারটাই ব্যবসায়িক জায়গা থেকে আমরা যদি দেখি তাহলে বুঝতে পারবো যে আরব হচ্ছে মিডল প্লেস ছিল এই ব্যবসা করার। কারণ ইন্ডিয়া থেকে যখনই যে কোনো ব্যবসায়িক জিনিসপত্র যেত সেটা আরবে যেত এবং আরব থেকে ইউরোপে ছড়াতো, এবং সেই হিসাবে ব্যবসায়ীদের সঙ্গে এই যে ক্যালকুলেশনের পদ্ধতি সেটাও গিয়ে পৌঁছায় আরবে। এবং সেই কারণে প্রথম যেটা ফার্স্ট আউটসাইড ইন্ডিয়া ডেসক্রাইবড যে হয় সেটা বাই আল খোয়ারিজমি। আল খোয়ারিজমি হচ্ছেন একজন বাগদাদের অত্যন্ত নামকরা মানে গোল্ডেন এজ অফ ইসলামের একজন বড় সায়েন্টিস্ট। আল খোয়ারিজমির অনেক কাজ আছে, বিজ্ঞানের অনেক জায়গায় কাজ আছে, এবং আলকিন্দি অ্যাট কমন এরা 830 ওনারা এইরকম ক্যালকুলেশনকে ভারতবর্ষের ক্যালকুলেশনকে প্রাথমিকভাবে ইন্ডিয়ার বাইরে নিয়ে যান।
এবং ইউরোপ এই সঙ্গে সঙ্গে প্রায় মানে পাওয়ার সঙ্গে সঙ্গে তারা এইটার পাওয়ারটা ফিল করতে পারে। তো পাওয়ারটা ফিল করতে পারার সঙ্গে সঙ্গে এইটাকে যেহেতু প্রাথমিকভাবে এটা আরবদের কাছ থেকে ওরা পেয়েছিল, এই জন্য নামটা হয়ে যায় হিন্দু অ্যারাবিক নিউমারালস। সো অনেকের ধারণা, অনেকে আজকে দেখবেন যে বিভিন্ন ঘড়ির ডায়ালে লেখা দেখে বলা হয় অ্যারাবিক নিউমারালস, যদিও সেটা অ্যাকচুয়ালি হিন্দু অ্যারাবিক নিউমারালস বলাটাই সঙ্গত। যেমন এই নিউমারাল সিস্টেমে অনেকভাবে ব্রাহ্মী লিপি থেকে শুরু হয়ে দেখবেন গোয়ালিয়র, ইন্ডিয়ার গোয়ালিয়রে একটা স্ক্রিপ্ট ইউজ করা হতো, সেই স্ক্রিপ্টগুলোর থেকেই আবার বিভিন্ন জায়গায় আরবে গেছে, দেবনাগরী হয়েছে, তারপরে আরব ওয়ার্ল্ডে গেছে, এবং সেইখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হয়ে আজকে যে 1 to 9 এবং 0 সেই নাম্বারগুলো আমাদের কাছে আজকে এসছে। এইটার সুবিধা কি না, ধরুন 253 এই যে নাম্বারটা, এই নাম্বারটা বেসিক্যালি একটা সিম্বল, এটা কিন্তু নাম্বার না। নাম্বারটা হচ্ছে ফার্স্ট 2 নাম্বারটা মানে 3 নাম্বারটা হচ্ছে গিয়ে এককের ঘরের সংখ্যা, 5 নাম্বারটা হচ্ছে দশকের ঘরের সংখ্যা, তার মানে দ্যাট অ্যাকচুয়ালি ইজ ইকুয়াল টু 50। আর 2 যে সংখ্যাটা সেটা হচ্ছে গিয়ে শতকের ঘরের সংখ্যা, তার মানে ইকুইভ্যালেন্ট টু 200। তার মানে 200 প্লাস 50 প্লাস 3, 253। এইটা একটা অ্যাকচুয়ালি সিম্বল, কিন্তু সেই সিম্বলটা এতটাই কনসাইজ যে আপনার যখন বড় কাজ করতে যাচ্ছে তখন আমরা বুঝতে পারি যে এটা কতটা ফাস্ট প্রসেস এবং কতটা স্লো প্রসেস অন্যগুলো ছিল। যেমন ধরুন একটা এক্সাম্পল আমরা নিতে পারি যে রোমান সিস্টেম, রোমান নিউমারালস, সেইটাতে যদি আপনাকে বলা হয় যে 13 × 8 করতে হবে, 8 13 104 হয়, কিন্তু সেইটা একজন রোমান নিউমারালস দিয়ে আমি যদি করতে বলি তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে এই যে প্রসেসটা আমরা পরপর লিখেছি, দেখুন এখানে লেখা আছে প্রথম ফার্স্ট 13 মানে এক্স মিনস 10, আর 3টে দাগ মানে হচ্ছে গিয়ে 3। সো 13 তার সঙ্গে পরের 13টা যোগ করছেন 26, তাহলে 26 লিখতে গেলে আপনাকে দুটো এক্স লিখতে হচ্ছে, দুটো 20 মানে 10 10 20, তার সঙ্গে ভি মিনস 5 অ্যান্ড 1, তার মানে 4টে। এরপরে 3 13 39 হবে, সেইখানে আপনাকে 39 লিখতে যাওয়া মানে হচ্ছে গিয়ে 3টে এক্স লিখতে হচ্ছে কারণ 30, এবং 9 মিনস 1 লেস দেন 10, সো আই এক্স, আইটা আগে লেখা হয় যে প্রি অফ দ্য 10। সিমিলারলি বুঝতে পারছেন যে 4 13 52 হবে, তো 52 50কে এল দিয়ে লেখা হয় সেখানে, অ্যান্ড 2। এরকমভাবে প্রত্যেকটা নাম্বার আপনাকে পরপর ক্যালকুলেট করতে হচ্ছে, এবং এই যে প্রসেসটা ইটস এ ভেরি স্লো প্রসেস। বাট আপনি 8 × 13 এখন আমাদের বাচ্চাদের শেখানো হয় 8 13 104, ও কিন্তু ঝট করে এক লাইনে করে ফেলে। সো যখন এই জিনিসটা রোমান ওয়ার্ল্ড বা ইউরোপিয়ান ওয়ার্ল্ডে পৌঁছালো, ওরা বুঝতে পারলো যে এটা এত পাওয়ারফুল একটা টেকনিক যে এইটাকে কাজে না লাগালে আমরা অনেকটাই পিছিয়ে যাব। এই ক্যালকুলেশন করতে এতটা সময় লাগবে, আমরা সেটাকে ম্যানেজ করে উঠতে পারবো না, এবং বিশেষত বড় বড় নাম্বারে। আর মজার ব্যাপার হচ্ছে গিয়ে ইন্ডিয়ানরা সবসময় বড় নাম্বার নিয়ে খুব ফ্যাসিনেটেড ছিল, এবং এটা কেন ছিল এটা মানে খুব অদ্ভুত, কারণ তারা হচ্ছে গিয়ে তারা খুব বড় কনসেপ্টগুলো নিয়ে ভাবতে পারতেন, যেমন অনন্ত বা মানে এই পৃথিবীতে কত অ্যাটম আছে, এইরকম অদ্ভুত যে আইডিয়াগুলো তখন ভারতবর্ষের মানুষের মধ্যে কাজ করেছিল, যেটা বাইরের মানুষজন এটাকে একদম ইররেলেভেন্ট বলে ভাগিয়ে দিয়েছিলেন আর কি, সিম্পলি পাঠিয়ে দিয়েছিলেন। এখন প্লেস ভ্যালু সিস্টেমে আমাদের সংস্কৃতে যেটা লেখা হয় যে আমরা জার্মান যেভাবে নাম্বার জার্মানরা লেখে, সংস্কৃতেও একই রকমভাবে লেখা হয় অ্যাকচুয়ালি, যে 23 এইটাকে আমরা লিখব 3 and 20, মানে সংস্কৃতে লেখা হলে এরকমভাবে, বা 12
দ্বিদশা, 2 এবং 10 এরকমভাবে লেখা হয় আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু নাম্বার ঋগ্বেদের আমাদের দেখা গেছে যে 60,099, এটা কীরকমভাবে লেখা হচ্ছে 60,990। ঋগ্বেদে এই 1.53.9 ভার্স এর মধ্যে এইরকম একটা নাম্বার লেখা দেখা গেছে। ইটস এ হিউজ নাম্বার, বড় নাম্বার তখনকার দিনের হিসাবে। মানে প্রচলিত আছে এরকম একটা গল্প যে ইউরোপে 2 ব্যবসায়ী সবচেয়ে বড় নাম্বার নিয়ে কথা বলছে, মানে কে কত বড় নাম্বার জানে। একজন বলেছে 3, আরেকজনকে মানে বলতে বলা হয়েছে, মানে নেক্সট জনকে যে আরেকটা বড় নাম্বার বলো। হি সেড 4, অ্যান্ড দেন অপোজিট মানুষটাকে, অ্যান্ড they stopped there. So 4 was the maximum number at that point of time. এরকম পজিশন একটা সময় ছিল। যদিও আমরা যেই সময়ের কথা বলছি যখন ইন্ডিয়াতে এত বড় বড় নাম্বার নিয়ে কাজ হচ্ছে, বা ধরুন ঋগ্বেদে এরকম লেখা আছে যে 3,393 as the count of people in a yajna, মানে কোনো একটা যজ্ঞে এত লোক উপস্থিত আছেন। তো মানে তখনকার দিনে একটা হোলি গ্যাদারিং প্লেসে এরকম বড় বড় গ্যাদারিং হতো এবং সেটার কাউন্টিংটাও হতো। মানে কাউন্টিং ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট থিং টু পিপল, যে তারা কাউন্ট রাখার চেষ্টা করেছেন যে কত মানুষ এসছেন। তো বোঝা যাচ্ছে যে বড় বড় নাম্বার তাদের কাছে খুব নর্মাল ব্যাপার ছিল। তো নাম্বারগুলোর এই নাম্বারের কিছু মানে ক্লিয়ার পয়েন্টস ভারতবর্ষে দেওয়া ছিল, এবং সেইগুলো আমরা বেদেও পাই, এবং শুল্ভসূত্র বলে বেদের যে অঙ্গ সেখান থেকে শুল্ভসূত্রতেও পাওয়া যায়। শুল্ভসূত্র বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে গিয়ে মেজারমেন্ট বাই রোপ। শুল্ভ দিয়ে যে মাপ তৈরি করা হয় সেটাকে, বা রোপ উইথ মেজারমেন্ট উইথ রোপ। তো সেখানে বলা হচ্ছে যে স্পেসিফিক্যালি 1 থেকে 10 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের স্পেসিফিক নাম থাকবে। তারপরে মানে আফটার 10, 20, 30 এরকমভাবে 100 পর্যন্ত আবার নাম আছে। কিন্তু ইন বিটুইন মানে ধরুন 10 থেকে 20 এর মধ্যে নাম্বারগুলো সমস্ত ইউ ক্যান মেক আউট অফ 1 to 10, সমস্তগুলো ওইটা দিয়েই আপনি বের করে ফেলতে পারবেন। বা যে কোনো একটা, এই যে 100-এর পরে আবার নতুন ওয়ার্ড কার জন্য হবে 1000, 10,000, 100,000 অ্যান্ড সো অন। তো এইরকমভাবে ক্লিয়ারলি আমরা নাম্বার সিস্টেমকে মানে আমাদের কাছে প্রচণ্ডভাবে মানে পরিষ্কার ফরম্যাট ছিল যে এইভাবে তোমাকে মেজার করতে হবে। তো এবং মানে এরা এনশিয়েন্ট মানুষজন ভারতবর্ষে তারা প্রচুর সাইজ অফ ইউনিভার্স, এজ অফ ইউনিভার্স, এই বিশ্বের মহাবিশ্বের যে কতটা ব্যাপ্তি, এইসব নিয়ে ইন্টারেস্ট দেখাতেন। এই সমস্ত জিনিসের কারণে এই যে সৌরজগৎ, তার ব্যাপ্তি কতটা, তার বাইরে কি আছে, বা কত অ্যাটমস দিয়ে তৈরি, এরকম বড় বড় নাম্বারকে তারা কিন্তু পারসিভ করতে পেরেছিলেন থটে। এবং সেই জিনিসটা মানে একটা আলবিরুনির অ্যাকচুয়ালি একটা কোট আমরা যদি পড়ি তাহলে আমাদের কাছে খুব স্পষ্ট বোঝা যাবে। তো আলবিরুনি কে ছিলেন? উনি একজন ইসলামিক ফিলোসফার ছিলেন এবং 11th সেঞ্চুরিতে ইন্ডিয়াতে এসেছিলেন, এবং উনি ক্রিটিসাইজ করছেন যে হিন্দুস ফর দেয়ার প্যাশন ফর লার্জ নাম্বারস। মজার ব্যাপার হচ্ছে কি বলছেন যে I have studied the name of the orders of the numbers in various languages with all kind of people with whom I have been in contact. মানে উনি তো বিভিন্ন জায়গায় ঘুরেছেন এবং সবার সঙ্গেই ওনার কথা হয়েছে, তাদের সঙ্গে তাদের নাম্বার সিস্টেম এবং তাদের বিভিন্ন সভ্যতার বিভিন্ন জায়গা নিয়ে কথা হয়েছে। তো সেখানে বলছেন যে আরবসরা, ওনার কাছে বক্তব্য হচ্ছে আরবস যারা মানে এত উন্নত,
তারা দে স্টপ অ্যাট 1000, তারা 1000 পর্যন্ত তাদের কাউন্টেবিলিটিতে তারা আটকে দিয়েছে, কারণ প্র্যাকটিক্যাল এক্সাম্পল মানে প্র্যাকটিক্যাল কোনো কাজ নেই 1000-এর পরে। বাট মানে সেইটাই, এবং মানে ওনার বক্তব্য অনুসারে তখন ছিল যে এটাই তো হওয়া উচিত, কিন্তু ইন্ডিয়ানরা সেই জায়গায় দাঁড়িয়ে 10⁻19, ইটস এ হিউজ নাম্বার, হ্যাঁ, মানে এবং প্রত্যেকটার আলাদা করে নেমিং করা, মানে যেমন ধরুন আমি যে বইটা থেকে তুলেছি, এটা আল বিরুনির ভারততত্ত্বরই একটা পার্ট আর কি, মানে বাংলা ইয়ের থেকেই নেওয়া যেটা অনুবাদ। সেখানে দেখুন 1, 2, 3 এবং প্রত্যেকটার একক, দশক, আজকের দিনে আমরা সেগুলো ছোটবেলা থেকে শিখি, একক, দশক, সহস্র, মানে শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, এবং এখানে প্রযুত বলা হয়েছে, কোটি, নর্বোদ, পদ্ম, খর্ব, এরকমভাবে পরার্ধ পর্যন্ত 10⁻18 অ্যান্ড 10⁻19 ওয়াজ দ্য হাইয়েস্ট নাম্বার, মানে আনথিঙ্কেবল নাম্বার পর্যন্ত তখন ভারতবর্ষে ভাবা হয়েছিল, যেটা সাধারণভাবে সাধারণ মানুষের জন্য খুবই ইমপ্র্যাকটিক্যাল হতে পারে, কিন্তু তাদের কাছে এগুলোর কনসেপ্টটা এসছিল কারণ তারা অনেক বড়, অনেক লার্জ জিনিসের কনসেপ্টকে হৃদয়ঙ্গম করতে পেরেছিল। এই প্লেস ভ্যালু নোটেশনে এই মানে গ্রিকস, ইজিপশিয়ানস এরা প্রত্যেকেই নোটেশন মানে মোটামুটিভাবে ইউজ করতো, কিন্তু ওদের কাছে জিরো ব্যাপারটা খুব মানে সঠিক, মানে কোথায় প্লেস করবে এটা নিয়ে খুব কনফিউশনে ছিল। কিন্তু কারেন্ট প্লেস ভ্যালু সিস্টেম, যেটা আজকের দিনে সারা বিশ্ব ইউজ করে, সেটাকে ডেসিমাল সিস্টেম, বা যে সিস্টেম আমরা বলি ডেসিমাল সিস্টেম, কারণ 10খানা ইয়ে আছে, এবং সেইখানে দেখুন এই যেটা আমরা বললাম যে প্রত্যেকটার ভ্যালু, প্রত্যেকটা সংখ্যাকে আমি কোথায় বসাচ্ছি, কারণ ধরুন আমি যদি লিখি যে 5 আর 4 এই দুটো নাম্বার যদি আমরা বসাই, যে কোনো জায়গায় বসাতে পারি, আমি ধরুন লিখলাম 5 আর 4 পরপর, তাহলে এটার নাম মানে হচ্ছে গিয়ে 54, কিন্তু উল্টো বসালে হচ্ছে গিয়ে 45, আবার 5 ছেড়ে আমি একটা শূন্য লিখে যদি 4 বসাই, তখন হয়ে যাচ্ছে 504। এই যে 504, এই যে জিরোটাকে মাঝখানে বসালাম, জিরো মানে নাথিংনেস ছিল, কিন্তু মাঝখানে বসানোর জন্য দশকের সংখ্যাটায় কিছু নেই, এইটা প্লেসকে একটা ভ্যালু দিল। এইটা ফর দ্য ফার্স্ট টাইম ইন ওয়ার্ল্ড ভারতবর্ষের মানুষজন এইটাকে ফিল করিয়েছিল, যে এই যে জিরো, যেটাকে তুমি নাথিংনেস বলে ডিফাইন করছিল, যে ইজিপশিয়ানরা এটাকে বলতো নেফার, ওরা এইটাকে ক্যালকুলেট করার জন্য মানে গ্রাউন্ড লেভেলটাকে নেফার বলতো, এবং নেফার থেকে কত কিউবিট ওপরে কত কিউবিট নিচে পিরামিড তৈরি করার ব্যাপারে ওদের ক্যালকুলেশন করতো। কিন্তু এটার কাজটা কি, এটা যে আদৌ একটা নাম্বার হতে পারে, এই কনসেপ্টটা তাদের কাছে একদমই ছিল না। তো এই যে জিনিসটা, এই মানে আজকের দিনে জিরো আমাদের কাছে খুব কমন মনে হতে পারে, কিন্তু এটা ওই আর্লি সিভিলাইজেশনের কাছে কোনো সিভিলাইজেশন এটাকে এই হৃদয়ঙ্গমই করতে পারেনি। সেই জায়গা থেকে আমাদের কাছে মানে ইভেন গ্রিক, যারা ম্যাথ স্যাবি বলা হয় আর কি, গ্রিকদের মানে অসম্ভব ভালো ম্যাথমেটিক্সের একটা হিস্ট্রি আছে, কিন্তু দে কান্ট থিঙ্ক অফ ইট। সেই জায়গায় ভারতবর্ষ এটাকে বের করতে পেরেছিল, এবং সেইটার কারণ হচ্ছে গিয়ে ইন্ডিয়ান ফিলোসফি একটা বড় জায়গা নিয়ে কাজ করেছে। তার কারণ আমরা যেটা বলতে চাইছি যে শূন্যতা এবং নেতি যে কনসেপ্টটা ছিল, এবং সেখান থেকে জিরো এবং ইনফিনিটির আইডিয়াটা কি করে আসে বা এসছে, তার একটা সাধারণ আইডিয়া হিসাবে আমরা বলতে পারি যে মানে এইটা সায়েন্স বলে যে ম্যাগাজিনটা আমেরিকাতে বেরোয়, সেখানে 200টা মানে 2000 সালে একটা সার্ভে হয়েছিল, এবং সেখানে ওরা বলে যে মানে গ্রেটেস্ট ডিসকভারি বাই ম্যানকাইন্ড, সেগুলোর মধ্যে মানে ফার্স্ট 100 টপ 100-এর মধ্যে হচ্ছে জিরো। তো
এবং এইটা আবিষ্কার হওয়ার পরপরই মানে ওই অ্যাবাকাস যে জিনিসটা চাইনিজরা ব্যবহার করতেন যে ক্যালকুলেশনের জন্য, এটার সম্পূর্ণ মানে কমপ্লিটলি সেইটার ব্যবহারটাকেই ওয়াইপ আউট করে দেওয়া গেল। জাস্ট এত ফাস্ট একটা ক্যালকুলেশনকে করা গেছে যে সেই জিনিসটা এসছে কোথা থেকে না, হিন্দু ফিলোসফি ইন টার্মস অফ শূন্যতা, দ্য টার্ম শূন্যতা অ্যান্ড নেতি নেতি, যেটা মানে নট দিস এরকমভাবে যখন আমরা সত্যের দিকে চেষ্টা করছি এবং পেঁয়াজের খোলার মতন ছাড়িয়ে আমরা এগোচ্ছি, তখন আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত তার যে অ্যাট্রিবিউটগুলোকে ফেলে দেওয়া হচ্ছে, বাট স্টিল সামথিং ইজ দেয়ার অ্যান্ড দ্যাট ইজ নট ভ্যালুলেস। So the idea of zero comes naturally to them from this concept. And নির্গুণ রূপ, যেটাকে আমরা বলি যে ঈশ্বর হচ্ছে নির্গুণ, তার নির্গুণ রূপ হচ্ছে গিয়ে সমস্ত অ্যাট্রিবিউট আউটসাইড দ্য অ্যাট্রিবিউট অফ এভরি থিং, সেইটাই যে মানে অল অ্যাট্রিবিউটস কোথায় না মানে ইন দ্য রেলম অফ মায়া যে অ্যাট্রিবিউটগুলো থাকতে পারে, সমস্তগুলোকে বাদ দেওয়ার পরেও যেটা থাকে তাকেই আমরা ঈশ্বর বলে, সেইটাকেই ঈশ্বর বলে যে চিহ্নিত করছিলাম, সেইখানেই এই জিরোটাকে আমাদের পূর্বপুরুষরা আইডিয়া করতে সক্ষম হয়েছিলেন যে এটা একটা ভ্যালু আছে, এরও একটা ভ্যালু আছে। এবং এই নির্গুণ ম্যানিফেস্টেশনটা মানে কীরকমভাবে বলা হচ্ছে যে এইটা সমস্ত কিছুর সঙ্গে আছে, আবার কিছুকে চেঞ্জও করছে না। যেমন দেখুন এই যে এ প্লাস জিরো ইজ এ, জিরো ইজ উইথ ইট, বাট মানে এইখানে মানে জিরো হ্যাজ নো ম্যাগনিটিউড, এর কোনো ম্যাগনিটিউড নেই, দেয়ারফর প্রেজেন্ট ইন এভরি নাম্বার, প্রত্যেক নাম্বারের সঙ্গে আপনি জিরো কাউন্ট করে দিতে পারেন, 1 প্লাস 0 1, 2 প্লাস 0 2, বা যে কোনো একটা নাম্বারের সঙ্গে জিরোকে যোগ করে দেওয়া যায়। তার মানে সমস্ত কিছুর সঙ্গে তাকে মানে অ্যাট্রিবিউট তাকে যোগ করে দেওয়া যেতে পারে। সেই জায়গা থেকে বেসিক্যালি এই যে এটা যে একসময় একটা ছিল ফিলোসফিক্যাল এন্টিটি, সেখান থেকে যে কবে ম্যাথামেটিক্যাল এন্টিটিতে কনভার্টেড হয়েছে এটা বলা খুব শক্ত, তবে কনসেপ্টটা কিন্তু এই জায়গা থেকেই এসছে। এইটাই মূলত মানে যারা এই গবেষণা কাজ করেন তাদের বক্তব্য অনুযায়ী সেই জায়গা থেকেই এসেছে আর কি। এবং ছন্দশাস্ত্র বা উপনিষদেও এই শূন্যতা এর কনসেপ্টটা খুবই বেশি করে আছে। আচ্ছা, আর এখানে দেখুন দুটো ছবি আছে, একটা হচ্ছে একটা পুরনো ম্যানস্ক্রিপ্টের ছবি, এটাকে বলা হয় ভক্সালি ম্যানস্ক্রিপ্ট, যদিও এটা আজকের দিনে ভারতবর্ষে নেই, যদি এটা পাকিস্তানের একটা ভক্সালি গ্রাম থেকে পাওয়া গেছিল, 75টা পেজ এর অক্ষত পাওয়া গেছিল, এবং এইটাই হচ্ছে ফার্স্ট ওল্ডেস্ট টেক্সট যেখানে জিরো এই ডটগুলো দিয়ে জিরোকে বোঝানো হয়েছিল। এবং এইটা বিজনেস ম্যানুয়াল টাইপের ছিল অনেকটা, যে কিছু কাউন্ট করতে গেলে বা ট্যাক্স কাউন্ট করতে গেলে বা ধরুন কোনো মার্চেন্ট এর সঙ্গে কোনো জিনিসের লেনদেনের কাউন্ট কিভাবে করতে হবে তার একটা ম্যানুয়াল হিসাবে ভক্সালি ম্যানস্ক্রিপ্টকে পাওয়া গেছিল আর কি, যেটা এখন ইউকেতে আছে, লন্ডনে আছে। আর সেকেন্ড হচ্ছে গিয়ে দেখুন একটা মন্দিরের ছবি আছে, এটা হচ্ছে গিয়ে গোয়ালিয়রে, বেসিক্যালি একটা গোয়ালিয়র ফোর্টের মধ্যে চতুর্ভুজ টেম্পল, চতুর্ভুজ মন্দির, এই মন্দিরটা আছে। এই মন্দিরটা দেখানোর একটাই কারণ, সেটা হচ্ছে এই মন্দিরের গায়ে যে মন্দিরের জন্য যে দান এসছিল সেইখানে দেখুন একটা নাম্বার লেখা আছে 270, 270, খুব অস্পষ্ট হলেও মানে 2 এবং 7 এবং 0 এইরকম একটা নাম্বার, এইটাই হচ্ছে ফার্স্ট রিটেন জিরো ইন স্টোন ইন দ্য ওয়ার্ল্ড। এবং যে কেউ আজও গিয়ে গোয়ালিয়রে এটা দেখতে পারেন, এটা মানে ভারতবর্ষর যে জিনিসটার জন্মদাতা এবং সেইখানে সেটার একটা স্পেসিফিক মানে রিটেন ডকুমেন্ট যেটা কোনোদিনই মুছে যায়নি এখনো পর্যন্ত, এটা একটা থ্রিলিং ব্যাপার দেখার মতো। ওকে, সো এখান থেকে আবার ইনফিনিটির কনসেপ্টটাও ইন্ডিয়ারই দেওয়া।
মজার ব্যাপার হচ্ছে গিয়ে যে যে শূন্যর কনসেপ্টটা দিয়েছে সে আবার অনন্তের কনসেপ্টটাও দিয়েছে, সেটার কনসেপ্টটাও কিন্তু সেই ফিলোসফি। কোথায় না, আগে আমরা বলছিলাম যে নির্গুণ রূপ, ঈশ্বরের যে নির্গুণ রূপ, কিন্তু আমরা জানি যে সনাতন ধর্মে সগুণ রূপের পুজো হয়, এবং সগুণ রূপের যখন পুজো হচ্ছে তখন অসংখ্য রূপকে আমরা ভাবনা চিন্তায় নিয়ে এসেছি, এবং সেটা আমরা জানি যে বিভিন্ন ক্ল্যান আছে, তাদের মধ্যে শৈব, শাক্ত, বৈষ্ণব, এবং বিভিন্নভাবে আমাদের এখানে ঈশ্বরের উপাসনা হয়। এবং সেই কারণে এই যখনই সগুণ রূপের কথা আসছে তখন তার অনন্ত রূপের কথা চলে আসছে, এবং সেইখান থেকেই এই যে মানে পুরো ইনফিনিটির কনসেপ্টটা আমরা পাচ্ছি। এবং সেইটার একটা খুব ইন্টারেস্টিং আইডিয়া পাওয়া যায় এই যে মানে ইয়েটার থেকে, যে একটা ভার্স যেটা আমরা জেনারেলি অনেকেই জানি, এখানে তো সবাই হয়তো জানেন যে ওং পূর্ণমদা পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ পূর্ণমাদায় পূর্ণমেব বশিষ্যতে। তো এই যে এইটার বেসিক একটা লিটারাল ট্রান্সলেশন যদি করা হয়, এটা বলছে কি যে দ্যাট হুইচ ইজ দ্য ব্রহ্মন ইজ ফুল অ্যান্ড দিস মিনস দ্য ইউনিভার্স ইজ অলসো ফুল। সো this fullness emanates from that fullness, means the universe comes from this Brahman. And even when fullness is taken from fullness, if you subtract the fullness from one fullness, it remains also fullness. The concept of the Brahman is an infinite, eternal, and all-encompassing reality that pervades everything in this universe. Brahman is often seen as the ultimate goal of the human existence and the path to the liberation from the cycle of birth and death. তো এই যে দেখুন, মানে একটা ফিলোসফি, একটা সংস্কৃত ভার্স আমাদের কাছে মনে হতে পারে যে এটা সম্ভবত শুধু চ্যান্টিংয়ের জন্যই তৈরি হয়েছিল, বাট ইট ইজ নট। তখনকার দিনে যারা এই কনসেপ্টগুলো নিয়ে কাজ করেছেন বা ম্যাথমেটিশিয়ান ছিলেন, যারা ন্যাচারাল ফিলোসফার বলা যায় তারা এই কনসেপ্টটাকে ওতপ্রোতভাবে তাদের রিলিজিয়াস আইডিয়া বা স্পিরিচুয়াল আইডিয়া, রাদার দেন বলা উচিত স্পিরিচুয়াল আইডিয়ার সঙ্গে কানেক্ট করতে পেরেছিলেন, এবং সেইটাকে ম্যাথামেটিক্সের জায়গায় পরবর্তীকালে ট্রান্সলেটেড হয়েছে। যেমন ধরুন ভাস্করা টু, যিনি বেসিক্যালি এই ইনফিনিটির কনসেপ্টটাকে আরও দৃঢ়ভাবে বলেন আর কি, যে উনি নাম দিয়েছিলেন খরহ। উনি বলছেন যে দের ইজ নো চেঞ্জ ইন ইনফাইনাইট অর খরহ, উনি অ্যাকচুয়ালি নামটা দিয়েছিলেন খরহ। ফিগার ইফ সামথিং ইজ অ্যাডেড অর সাবস্ট্রাক্টেড ফ্রম ইট, মানে আপনি একটা ইনফিনিটির সঙ্গে কিছু যোগ করছেন বা বিয়োগ করছেন, মানে যেমন সমুদ্র থেকে এক বালতি জল তুলে নিলাম কি এক বালতি জল দিলাম, তার লেভেলে কিছুই চেঞ্জ হয় না, ঠিক তেমনি ইট ইজ লাইক দের ইজ নো চেঞ্জ ইন ইনফাইনাইট লর্ড বিষ্ণু ডিউ টু দ্য ডিসোলেশন অর ক্রিয়েশন অফ abounding life began of the abounding life living beings. মানে আমাদের এই যে সৃষ্টি বা ধ্বংস, সৃষ্টি হচ্ছে বা ইউনিভার্সের সৃষ্টি বা ধ্বংসের জন্য লর্ড বিষ্ণু, অনন্ত বিষ্ণুর যেমন কোনো চেঞ্জ হচ্ছে না, তিনি আবার এরকম কোটি কোটি ব্রহ্মাণ্ড তৈরি করছেন। এই যে কনসেপ্টটা ছিল, সেই কনসেপ্টটা দেখুন এই ইনফিনিটির কনসেপ্টকেই জন্ম দেয়, এবং খুব ন্যাচারালি ভারতবর্ষের মানুষ এই কারণে এই জিনিসগুলো ভাবতে পেরেছে। কারণ একটা মানে এ মাইনাস বি ইজ এ, এই কথাটা কোনোদিনই আমরা বলিনি, আমরা জেনারেলি এইটা কথাটা বলি না, কিন্তু এখানে বলা হচ্ছে যে ইনফিনিটি ইজ সামথিং হুইচ ইজ নট লাইক এ নাম্বার। এটা এমন একটা কোয়ান্টিটি যেটা কাউন্টেবিলিটির বাইরে, আপনি কাউন্ট করতেই পারবেন না। হ্যাঁ, তো এবং সেইখানে উনি একটা খুব সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন যে কিভাবে এটাকে কনসেপচুয়ালাইজ করা যায়। উনি বলছেন যে ধরুন আপনার বন্ধুরা আছে, আপনি একটা লেবু নিয়েছেন এবং সেটাকে স্লাইস করছেন, দুজন আছেন তাহলে কতটা পাবেন? হাফ। তিনজন আছেন 1/3 অংশ পাবেন, এরকমভাবে 10 জন আছেন তাহলে 1/10 অংশ করে পাবেন, তার মানে স্লাইসটা ছোট হতে থাকছে।
তার মানে ঠিক উল্টোভাবে ভাবা যেতে পারে যে কত সংখ্যায় লোক ওখানে জড়ো হলে একদম শূন্য, প্রায় শূন্য যে চিলতেটা পাবে সেটা মানে কোনো বেদ নেই, প্রস্থ নেই, দৈর্ঘ্য নেই, এরকম একটা লেমনের স্লাইস বা লেবুর একটা অংশ পাবে। সেইটা হতে গেলে যে নাম্বারটা হতে হবে সেই নাম্বারটা আনকাউন্টেবল, ইউ ক্যানট কাউন্ট ইট। সো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ইনফিনিটি অর অনন্ত বা অসীম আমরা যেটাকে বলি। এই কনসেপ্টগুলোর পেছনে যারা বড় কারিগর আমাদের দেশের যারা ম্যাথমেটিশিয়ান ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন যে আর্যভট্ট, এবং তার একমাত্র যে সারভাইভাল বুক যেটা আছে সেটাকে বলা হয় আর্যভট্টিয়া। আরও দুটো বই উনি লিখেছিলেন, যদিও সেই বই দুটো পাওয়া যায়নি, আর্যভট্টিয়াই পাওয়া গেছে। এবং এই বইটা এখনও প্রিজার্ভড, ওয়েল প্রিজার্ভড, এবং এর 4টে পার্টে উনি ম্যাথমেটিক্সের বিভিন্ন ফর্মুলা লিখেছিলেন, এবং সেখানে গণিত এবং অ্যাস্ট্রোনমি নিয়ে ওনার বিশেষ কাজ আছে। এবং উনি কিন্তু এই মানে হিউজ নাম্বারগুলো নিয়েও কাজ করেছিলেন আর কি। এবং ওনার মানে খুব ইন্টারেস্টিং একটা নাম্বার সিস্টেম উনি ব্যবহার করতেন। সেই জন্য উনি কোনোদিন নাম্বারকে সংখ্যায় লেখেননি, উনি ভাষায় লিখতেন। ওনার যে নাম্বার সিস্টেম ছিল তাকে বলা হতো কটপয়াধি সংখ্যা। মানে উনি প্রত্যেকটা অ্যালফাবেটকে একটা নাম্বারের সঙ্গে কানেক্ট করে দিয়েছিলেন। স্বরবর্ণকে একরকমভাবে 1 2 3 4 করে, আর ব্যঞ্জন বর্ণকে আর স্বরবর্ণকে 10 100 1000 এরকমভাবে অ আ ই। তো ফলে কা লেখা মানে হচ্ছে গিয়ে ক হচ্ছে 1 আর আ মানে হয়ে যাবে 10, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 10 কা। এরকমভাবে উনি নাম্বারকে রিপ্রেজেন্ট করতেন ওনার লেখাতে। সেই কারণে আর্যভট্টিয়া পড়তে গেলে আগে আমাদের এই নাম্বার সিস্টেমটা শিখতে হয়, না হলে মনে হবে যে এটা তো এটা শুধু সংস্কৃত কিছু শ্লোক লেখা আছে, তা নয়। সেখানে কিন্তু উনি নাম্বার সিস্টেমকে আগে ডিফাইন করে দিয়েছেন যে আমি কিভাবে নাম্বারকে লিখবো তাতে আমার সুবিধা হবে, সেটা দিয়ে উনি কাজ করেছেন। ভাস্করা হচ্ছেন গিয়ে আরেকজন ম্যাথামেটিশিয়ান যিনি ভারতবর্ষে 12th সেঞ্চুরিতে খুব নামকরা একজন অ্যাস্ট্রোনমার বলা যায়। এবং উনি কন্টেম্পোরারি ছিলেন, মানে উনি বেসিক্যালি এই ব্রহ্মগুপ্ত এবং মাধব এদের সঙ্গে একই রকমভাবে মানে এদের নাম নেওয়া হয় আর কি ভাস্করার। তো এই প্লেস ভ্যালু সিস্টেম যেটা আমরা বললাম সেটা তো আর্যভট্টের কাজ অবশ্যই ছিল, এবং আর্যভট্ট এগুলো খুবই ভালো করে জানতেন আর কি। সো আই থিঙ্ক আই ডোন্ট হ্যাভ মাচ টাইম। হাউ মাচ আই ক্যান টেক? আমি 5 মিনিট? ওকে, থ্যাংক ইউ। সো আই উইল স্কিপ দিস থিংস। এই যে নাম্বার সিস্টেমটার আমি কথা বলছিলাম সেটা হচ্ছে গিয়ে এরকমভাবে আর্যভট্ট ইউজ করেছিলেন আর কি। আর আর্যভট্টের একটা কাজ খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে গিয়ে পাই বলে একটা নাম্বার, যেটা হচ্ছে গিয়ে একটা গোলক যদি বা একটা সার্কেল যদি ভাবা হয়, সেই সার্কেলের যে পরিধি এবং তার ব্যাস, তার যে ব্যাস এবং পরিধির যে রেশিও, এইটা সারা বিশ্বের মানুষ, মানে বড় বড় বিজ্ঞানীরা এইটার বের করার চেষ্টা করেছেন। এবং তার মধ্যে একজন খুব নামকরা বিজ্ঞানী হচ্ছেন আর্কিমিডিস, মানে যিনি এটার ভ্যালু বের করেছিলেন আজকের দিনে মানে অন্তত 22-এর কাছাকাছি। উনি কিন্তু 22-এর বলেননি, যদিও আজকের দিনে 22-এর লিখেই বেশিরভাগ কাজ করা হয়। এটা হচ্ছে ওয়ার্স্ট অ্যাজাম্পশন বলা যেতে পারে। তবে তার থেকে ভালো অ্যাজাম্পশন অনেক আগে আর্যভট্ট মানে অনেক ভালো অ্যাজাম্পশন একটা আর্যভট্ট করেছিলেন, যেটা হচ্ছে গিয়ে ওনার বক্তব্য ছিল যে অ্যাড 4 to 100। এবং উনি এটা কি করে করেছিলেন আই ডোন্ট নো, কিন্তু এই জিনিসটা আমার কাছে সবসময় একটা অবাক করা লাগে যে উনি বললেন যে 100-র সঙ্গে 4 যোগ করো, তার মানে 104 হবে, তার সঙ্গে 8 গুণ করো এবং সেটার সঙ্গে 62,000কে যোগ করো, তারপরে সেটাকে 20,000 দিয়ে ভাগ করলে, মানে সেটার ডায়ামিটার হচ্ছে 20,000, সেটা দিয়ে ভাগ করলে যে নাম্বারটা আসবে, এবং সেখানে উনি লিখলেন 3.1416 আসন্ন। এই যে আসন্ন কথাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আসন্ন মানে হচ্ছে গিয়ে এটা অরিজিনাল নয়, এটা
প্রায়। তো এইখানেই বোঝা গেছিল যে ওটা অ্যাকচুয়ালি র্যাশনাল নাম্বার নয়, ইররেশনাল নাম্বার। আজকের দিনে আমরা জানি যে পাইয়ের 10 মিলিয়ন ডিজিট পর্যন্ত মানুষ বের করে ফেলেছেন কম্পিউটেশন করে। এবং পাইকে এত গুরুত্ব কেন দেওয়া হয় বিজ্ঞানীদের কাছে, এটা এত কেন গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে গিয়ে এর মধ্যে নাম্বারগুলোর কোনো রিপিটেশন নেই, কোনো প্যাটার্ন নেই রিপিটেশনের। সে কারণে আমরা বলি যে পাই হচ্ছে বিজ্ঞানীদের কাছে একটা কোড। মানে পাইয়ের প্রত্যেকটা নাম্বারকে যদি কোনো একটা সংখ্যা দিয়ে বা শব্দ দিয়ে লেখা হয়, তাহলে এই পৃথিবীতে যত কথা বলা হয়েছে বা যত কথা বলা হবে সব পাইয়ের মধ্যে লেখা আছে। পাই এমনই একটা সংখ্যা যেটা ইউনিভার্সের একটা ইউনিভার্সাল কোড, মানে যার মধ্যে এমন কোনো সংখ্যা নেই, মানে ভাষা নেই, এমন কোনো কথা নেই, এমন কোনো চিন্তা নেই যেটা লেখা নেই। আজ পর্যন্ত আমরা 10 মিলিয়ন ডিজিট পর্যন্ত লিখেছি, কিন্তু এটা আমরা জানি যে এটা চলতে থাকবে, অনন্ত পর্যন্ত চলবে। তো সেইটা প্রাথমিকভাবে খুব 4 ডিজিট পর্যন্ত মানে বের করতে পেরেছিলেন এরা, এবং এদের ভাস করার অনেক কাজ আছে। আমরা আজকে আর বেশি এগোবো না, কারণ বাইনারি সিস্টেম যেটা আমরা বলছিলাম যে আচার্য পিঙ্গলা এইটা নিয়ে কাজ করেছিলেন ছন্দশাস্ত্রে। উনি কি বলছেন যে উনি সংস্কৃত ইয়েতে ছন্দটা কেমন হয়, হ্যাঁ, মানে সেটা শুনতে কেমন লাগবে সেটা নিয়ে কাজ করছিলেন। এবং উনি বলছেন যে দেখো, লঘুস্বর আর গুরুস্বর এই দুটো নিয়ে আমাদের বেসিক্যালি কাজটা হয়, এবং সেইটার যত রকম কম্বিনেশন হতে পারে তার মধ্যে কোনটা বেসিক্যালি পোয়েটিক হবে আর কোনটা হবে না সেইটা বোঝার জন্য উনি একটা সূত্র দেওয়ার চেষ্টা করলেন। এবং সেই সূত্রটাই হচ্ছে গিয়ে ছন্দশাস্ত্র বলে আজকের দিনে আমরা জানি। কিন্তু সেখানে আমরা যদি এই যে লঘু এবং গুরু স্বর এল এবং জি দিয়ে আমরা লিখি, এইটার যত রকম কম্বিনেশন আমরা লিখতে পারি সেগুলো দেখুন, পরপর যদি আমি এই জিকে যদি 1 এবং এলকে যদি 0 লিখি বা উল্টোটা লিখি, তাহলে যে কম্বিনেশনগুলো দাঁড়াবে সেগুলো হচ্ছে গিয়ে সাধারণ সংখ্যার বাইনারি ইকুইভ্যালেন্ট। মানে কম্পিউটার যেটা 0 আর 1 দিয়ে নাম্বারকে চেনে, সেইটা হচ্ছে ছন্দশাস্ত্রে কিন্তু উনি করে ফেলেছিলেন বহুকাল আগে। সো ইট ওয়াজ এ রিমার্কেবল ওয়ার্ক। মানে ভাবা যায় না যে একজন, মানে আমাদের ধারণা হচ্ছে গিয়ে উনি একজন মানে সংস্কৃত পোয়েট ছিলেন, কিন্তু হি ওয়াজ আ ম্যাথমেটিশিয়ান, হি ওয়াজ এ গ্রেট ম্যাথমেটিশিয়ান। মিনস মানে এটা ভাবতে গেলে আমাদের কাছে, আমার তো গায়ে কাটা দেয় যে ওনারা কিভাবে এই যে রকম জিনিসগুলো ক্যালকুলেট করছিলেন, বা এই যে পাস্কাল স্ট্রাঙ্গল বলে যে জিনিসটা, এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই জিনিসগুলো কিন্তু উনি মিটার, মানে এই বাইনোমিয়াল কোএফিশিয়েন্ট, মানে এ প্লাস বি এরকম যদি কোনো একটা জিনিস থাকে, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এরকম এই জিনিসটা আমরা জানি। তো এর কিউব হলে এন মানে 4 হলে এটা কত হবে, তার কোএফিশিয়েন্টগুলো কি হবে, সমস্ত জিনিসটা কাউন্ট করে উনি লিখে দিয়েছিলেন। মানে এইটা অ্যাকচুয়ালি ওই মাত্রাগুলোকে কিভাবে কিভাবে বসালে সেটা ঠিক মিটারটা দেবে, সেইটাকে প্রেডিক্ট করার একটা খুব সুন্দর ছন্দ ছিল। এবং এটাকে বেসিক্যালি পরবর্তীকালে যে মেরু, মানে মাউন্ট মেরু হিসাবে বলা হয় আর কি, মেরু সূত্র বা মেরু প্রস্তর বলে ডিফাইন করা হয়েছে। এরকম বহু কাজ ভারতবর্ষে হয়েছে, যেমন ফিবোনাচি সিরিজ, এইটা সারা বিশ্বে একটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ, যেটা বলা হয় যে নাম্বার পরপর পরপর রাখা আছে, সেই নাম্বারগুলোর প্রথম দুটোর যোগফল তৃতীয়টা। এটা যদি আপনি এই সংখ্যাটাকে দেখেন তাহলে আপনি দেখবেন যে এই নাম্বারটা আমাদের বিশ্বে, মানে আগের নাম্বারটার সঙ্গে পরের নাম্বারটার যদি রেশিও নেওয়া হয়, সেই রেশিওটা একটা বিশেষ রেশিও নামে পরিচিত, তার নাম গোল্ডেন রেশিও। এই গোল্ডেন রেশিওটা আমাদের বিশ্বে খুব ইম্পর্ট্যান্ট, তার কারণ হচ্ছে গিয়ে আমরা জানি যে এই যে সুন্দরী প্রতিযোগিতা বা সুন্দর প্রতিযোগিতা হয়, তার একটা মানে বিশেষ মাপ হচ্ছে গিয়ে কার মুখশ্রী গোল্ডেন রেশিওর সমান, মানে হাইট এবং লেন্থে গোল্ডেন রেশিওর কাছাকাছি আছে, তারা সবচেয়ে সুন্দর দেখতে। হ্যাঁ, এবং সৌন্দর্য, যে মানুষটা দেখলে আমার অ্যাট্রাকটিভ লাগছে, তার মুখের যে রেশিও হবে লেন্থ এবং ব্রেথের,
সেটা গোল্ডেন রেশিওর কাছাকাছি হবে। এবং এই যে গাছের ডাল, ওপরের গাছের ডাল এবং নিচের গাছের ডালের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটাও গোল্ডেন রেশিওতে হয়। তার কারণ সেটা যদি না হতো তাহলে গাছ নিচের দিকে আলো পেত না। এবং এই জিনিস সূর্যমুখীর যে ওই বীজ আছে, যে দেখবেন যে এরকম অদ্ভুত সার্কেল করে আছে, ওটাও গোল্ডেন রেড স্পাইরাল বলা হয়, ওই স্পাইরালটা দিয়েই তৈরি। এবং আজকের দিনের যত বিলবোর্ড দেখতে পাবেন এবং সেখানে আপনার চোখটা টানার জন্য যে স্পাইরালটা ইউজ করা হয়েছে সেটা ফিবোনাচি স্পাইরাল। মজার ব্যাপার হচ্ছে, দেখবেন যে একটা বার্গারের ছবি ধরে আছেন কোনো একজন সুন্দরী মহিলা, আপনার অটোমেটিক্যালি চোখটা বার্গারের থেকে ওই মহিলার দিকে চলে যাবে এবং আপনি কিছুক্ষণের জন্য ওই অ্যাডভার্টাইজটা দেখবেন। এটা কারণ হচ্ছে ওইটাকে গোল্ডেন রেশিওর প্যাটার্নে মেপে করা হয়েছে। এগুলো ম্যাথমেটিশিয়ানরা জানেন, দীর্ঘকাল ধরে জানেন, এবং আজকের দিনে মনোবিজ্ঞানীরা এবং এই জিনিসগুলোকে ইউজ করছেন। এই জিনিসগুলো বহু আগে ভারতবর্ষে আবিষ্কৃত হয়েছিল। যা হোক, আজকে আর বেশি সময় আমরা নেব না। আমরা কিছুটা জাস্ট একটা জিনিস আমার বলার, সেটা হচ্ছে জিওমেট্রি। জিওমেট্রিতে ভারতবর্ষের যে কাজগুলো হয়েছে সেগুলো কিন্তু সবই যজ্ঞ বেদী তৈরি করার কারণে। যে অগ্নি প্রজ্বলনের জন্য যে ত্রেতাগ্নি তৈরি করা হতো সেখানে, বা বিভিন্ন রকম যজ্ঞের জন্য আপনি জানবেন যে বিভিন্ন নামের আমরা অশ্বমেধ যজ্ঞ বা পুত্রেষ্টি যজ্ঞ, বিভিন্ন রকম যজ্ঞের আমরা নাম শুনেছি, এবং বিভিন্ন যজ্ঞের বেদী বিভিন্ন রকম হতো, কিন্তু তাদের মাপ এবং তাদের যে ইট তৈরি হবে তাদের কিন্তু মেজারমেন্ট খুব স্ট্রিক্ট ছিল, এবং সেইগুলো একদম জিওমেট্রিক্যালি কারেক্ট না হলে সেই যজ্ঞ মানে ফলদায়ী হবে না, এরকম মান্যতা ছিল। সেই কারণে জিওমেট্রি ওয়াজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর ইন এনশিয়েন্ট ইন্ডিয়া। সেই কারণে এরা যে কমপ্লেক্স জিওমেট্রি তৈরি করতে পেরেছিল, তাতে আপনি দেখুন যে এখানে সবচেয়ে কুর্ম বা এই যে ফ্যালকন বা বাজ এর মতন যে ছবিটা, এইরকমভাবে ইট একদম এক্স্যাক্ট আয়তন বা আয়তক্ষেত্রে বানাতে তারা সক্ষম হয়েছিলেন। এতটাই প্রিসাইজ জিওমেট্রি তারা শিখেছিলেন। এবং সেই কারণে যে ওরা মাপতো যে একটা সার্কেল, মানে একটা হচ্ছে গিয়ে মানে বৃত্তাকার, এবং একটা অর্ধবৃত্তাকার, একটা মানে বর্গাকার, তিনটের আয়তন মানে আয়তক্ষেত্র সমান হতে হবে, মানে ক্ষেত্রফল সমান হতে হবে, এরকমভাবে তারা মাপটা বের করেছিলেন। এবং সেই কারণে √2, পাই, এই সমস্ত মানে কমপ্লিকেটেড নাম্বারগুলোকে এরা কিন্তু খুব আগেই বের করতে সক্ষম হয়েছিল। এবং এই দেখুন, এই ছবিটা দেখলেই বুঝতে পারবেন খনন কার্য থেকে এইরকম এটা বাজের মতন এটা তার প্রিসাইজ মেজারমেন্টগুলো আমরা পেয়ে গেছি আর কি। আজকের দিনে আমরা এগুলো জানি। শুল্বসূত্রে বিভিন্ন থিওরেম, যেটা পিথাগোরাস থিওরেম নামে আজকের দিনে পরিচিত, সেটা কিন্তু শুল্বসূত্রে, বোধায়নের শুল্বসূত্রে আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন। আজকের দিনে পৃথিবীর অন্যান্য জায়গায়, ইউরোপ এবং আমেরিকার লোকজনও এটাকে মান্যতা দিতে শুরু করেছে যে এগুলো ভারতবর্ষে জানতো, কিন্তু একটা সময় এগুলোকে আটকে দেওয়া হয়েছিল। এবং আরও ট্রিগোনোমেট্রি নিয়েও প্রচুর কাজ এই আর্যভট্ট এদেরই আছে, তো আমি আর সেটার মধ্যে নতুন করে ঢুকছি না। কিন্তু ক্যালকুলাস, মাধব এবং এদের প্রচুর কাজ আছে, যেটা কেরালা স্কুল অফ ম্যাথামেটিক্স বলা হয়, তার একটা বিরাট লেগেসি কিন্তু ছিল। জেসুইট পাদ্রীরা এদের প্রচুর কাজ বিদেশে নিয়ে গেছিলেন, এবং যেখান থেকে অনেক কাজ কিন্তু ইউরোপে ছড়িয়েছে বলে ধরে নেওয়া হয়। তো আমরা মোটামুটিভাবে এখানে শেষ করছি। আমি রেফারেন্স হিসাবে যে বইগুলোকে ব্যবহার করেছি সেটা হচ্ছে গিয়ে আর্যভট্টিয়া, এনশিয়েন্ট হিন্দু সায়েন্স, অলোক কুমার বলে একজন সায়েন্টিস্ট আছেন, উনি এইসবের উপরে কাজ করেন। লীলাবতী, যেটা ভাস্করাচার্যের খুব বড় কাজ, এবং অলবিরুনির ভারততত্ত্ব, এই কাজগুলোর ওপরে বেস করে আমরা আমার টকটা আমি রেডি করেছিলাম। সো এখানেই আমরা শেষ করতে পারি তাহলে, কারণ না হলে আরও বেশি দেরি হবে। থ্যাংক ইউ। Thank you so much, sir, for the wonderful session.